কথায় চলছে। ইলেকশন কমিশন নিজের কাজটা খুব ভালোভাবে করছে। আগে পুলিশ স্টেশন ওটা জানতে পারবে, তার আগে হয়তো নবান্ন জেনে যেতে পারে। পুলিশের উপরে পলিটিক্যাল প্রেসার থাকে। কিছু অফিসার খারাপ, তার জন্য বাকিদেরকেও নাম খারাপ নিতে হয়। জেনারেল পুলিশের জন্য জেনারেলাইজড হয়ে যায় এটা। পুলিশ ফোর্স এতটা দুর্বল? পুলিশ অফিসারকে রুল অফ ল এস্টাবলিশ করার জন্য কাজ করতে হবে। আই শুড বি কনসিডার্ড ফর দ্য পোস্ট অফ ডিজিপি। আরজি কর ঘটনাতে সাধারণ মানুষ কিন্তু টোটালি এর বিরুদ্ধে এসছে কি এটা কমপ্লিটলি পাবলিক ট্রাস্ট টোটালি ইরোড হয়েছে, কি এটা ঠিকমতো হ্যান্ডেল করা হয়। পুলিশ তো রাজ্য সরকার নিয়ন্ত্রণে আছেই। আমাদের এখানেও পুলিশ স্টেটের নিয়ন্ত্রণে আছে, কিন্তু ক্রিমিনালরা ফ্রিলি রোম করছে। যোগীর মতো ক্রিমিনালদেরকে কন্ট্রোল করতে হবে। ক্রিমিনালদের মাধ্যমে যে লুটতন্ত্র চলে, এটা তো চলতে দেওয়া যাবে না। জগদ্দলের মানুষ আমার কাছে পুলিশ অফিসার তো এটাই এক্সপেক্ট করে কি আমি কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করে দেবো। এখন অবধি জগদ্দলে কোনো সরকারি হাসপাতাল নেই, এখানে কোনো সরকারি কলেজ নেই, এখানে রাস্তার হাল একদম খারাপ আছে, এখানে সব জুট মিলগুলো বাকি ইন্ডাস্ট্রিজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 90টার উপরে সোশ্যাল স্কিম তো মমতা বন্দ্যোপাধ্যায় চালান। গর্ভস্থ শিশু ওখান থেকে বারিয়াল গ্রাউন্ড, ক্রেমেশন গ্রাউন্ড অবধি কারাপশন আছে। মানুষ অলরেডি ডিসাইড করে নিয়েছে, দে আর গোয়িং ফর চেঞ্জ। আপনার দীর্ঘদিন ধরেই এই জোড়া ফুলের থেকে পদ্ম ফুল বেশি পছন্দ ছিল। আজ আমরা কথা বলবো এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন নিয়ে। ডক্টর রাজেশ কুমার, প্রাক্তন আইপিএস অফিসার, কলকাতার 41তম পুলিশ কমিশনার, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জগদ্দল থেকে বিজেপির প্রার্থী। প্রশাসন থেকে সরাসরি রাজনীতির ময়দানে তার এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। শুধু প্রশাসনিক ক্ষেত্রেই নয়, শিক্ষাগত দিক থেকেও তিনি অত্যন্ত সমৃদ্ধ। ফিনান্সে পিএইচডি, ফিনান্স আর এইচআরে এমবিএ। 1990 এই আইপিএস অফিসারের রাজনীতিতে প্রবেশ নিছক প্রার্থী হওয়া নয়, এটা একটা বড় কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে তার এই নতুন ইনিংস কি বাংলার ভোট রাজনীতিকে নতুন সমীকরণ তৈরি করবে? ভোটারদের মনোভাব কি বদলাবে? সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সঙ্গে থাকুন। এই পডকাস্টে আমরা বিশ্লেষণ করব ডক্টর রাজেশ কুমারের রাজনৈতিক অভিষেক এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে। তবে পডকাস্ট শুরু করার আগে অবশ্যই বি1 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ডক্টর রাজেশ কুমার স্যার, আপনাকে স্বাগত। আমি বি1 চ্যানেলের সব দর্শকদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনার কাছে প্রথম প্রশ্ন, আইপিএস এরকম একটা প্রোফাইল, সেখান থেকে সরাসরি রাজনীতি, মানে এখন তো আপনি রিটায়ারমেন্ট লাইফ অনেক ভালো কাটাতে পারতেন, বা কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারতেন, কোথাও কোনো কমিটিতে চলে যেতে পারতেন, রাজনীতি কেন? আমি আপনাকে এটাই বলতে চাই কি 1990 ব্যাচের আইপিএসে আমার সিলেকশন হওয়ার পর থেকেই আমি তো পাবলিক সার্ভিসের মধ্যে নিজেকে লাগিয়ে রেখেছি। 35+ ইয়ার্সের চাকরি কমপ্লিট করার পরে যখন 31 জানুয়ারি 2026-এ আমি যখন অবসর নিলাম, তারপরে আমি একটা অন্য প্ল্যাটফর্ম খুব শীঘ্রই পেয়ে গেলাম, যেখানে আমি আমার পাবলিক সার্ভিসটাকে কন্টিনিউ করে রাখতে পারছি। তো আমি তার জন্যে যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, লিডার অফ অপোজিশন শ্রী শুভেন্দু অধিকারীজি, ওয়েস্ট বেঙ্গল বিজেপি প্রেসিডেন্ট শ্রী শ্রমিক ভট্টাচার্যজি এবং অন্যান্য টপ বিজেপি লিডার্স যারা আমাকে আমাকে অপরচুনিটি দিয়েছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার পাবলিক সার্ভিসকে কন্টিনিউ করতে পারবো। কিন্তু একটা খুব আপনার নামটা যখন অ্যানাউন্স হয়েছিল, একদম কেউ প্রেডিক্ট করতে পারেনি। সাংবাদিকরা আমরা বিভিন্ন নাম নিয়ে চর্চায় থাকি, কে কোথা থেকে প্রার্থী হতে পারে, না প্রার্থী হতে পারে, কার নাম, কে প্রার্থী হতে পারে সেটা কোথা থেকে তো পরের বিষয়, কে প্রার্থী হতে পারে। কিন্তু আপনার নামটা অ্যানাউন্স হওয়ার পরে অনেকেই আমরা শকড হয়েছি, রাজনৈতিক মহলেও সংবাদ জগতেও। রাজীব কুমারের বিরুদ্ধে এই অভিযোগটা আপনার দলের তরফ থেকেও দীর্ঘদিন ধরে করে আসা হচ্ছিল, বিরোধী দলগুলোর তরফ থেকে, যে রাজীব কুমার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পক্ষপাতিত্ব করেন। তার রাজ্যসভায় যাওয়াটায় না যতটা শকড, আপনার রাজনীতিতে আসাটায়
তার থেকে অনেক বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি তো অ্যাক্টিভ পুলিশিংয়ে অনেক বছর ধরেই নেই। 2017-তে আমি যখন দিল্লি থেকে ফেরত আসলাম, তখন আমি এডিজি সিআইডি হলাম, যেটা পুলিশের হিসাবে একটা সেন্সিটিভ পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট ইয়া সেন্সিটিভ পজিশন মানা যেতে পারে। তারপরে ইলেকশন কমিশন আমাকে কিছুদিন জন্যে কমিশনার অফ পুলিশ কলকাতা করলো, এবং তারপরে আমি আবার এডিজি ওয়েস্টার্ন জোন হলাম 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে, এবং ফর সাম টাইম একটা অর্ডিনারি পোস্ট, যেটা পলিটিক্যালি সেন্সিটিভ বলা যেতে পারে না, ডিজিপি ট্রাফিক ফর 1 মান্থ। তাছাড়া তো আমি নন পুলিশ টাইপ অ্যাসাইনমেন্টেই ওয়েস্ট বেঙ্গলে ছিলাম। তো আমার পক্ষে তো এটা বলা যাবে না কি আমি কারোর ইভেন বিজেপিকে या কাউকে আমি কোনো ফেভার করতে পারবো या কিছু করতে পারবো, সেরকম কিছু নেই। তো বিকজ ইলেকশন কমিশন ডাইরেকশনেই করতে হবে যেই লোককে ওনারা বসাবে। আর ইলেকশন কমিশন খুব সুযোগ্য সংস্থা আছে, কিভাবে ইলেকশন করাতে হয় তারা খুব ভালোভাবে জানে, কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করাতে হবে ওটা ওদের বোঝা আছে, এবং তার জন্য যা পদক্ষেপ ওদেরকে নিতে হবে, কোন অফিসারকে কোথায় বসাবে, কীভাবে পুরো কাজটা করাবে, ওরা খুব ভালোভাবে এটা করে, এবং তার জন্যই আমাদের দেশে সব জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার পোল সম্ভব হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো অভিযোগ করছে ইলেকশন কমিশন বিজেপির কথায় চলছে। দেখুন, অভিযোগ এক জায়গা আছে, কিন্তু কারোর কাছে তো কোনো সাবস্ট্যান্টিভ কিছু নেই। কারণ এসআইআরের মধ্যেও যাদের নামটা কাটা যাচ্ছে, তো কোনো লোককে তো প্রডিউস করা গেল না। যাদের 58 লাখ যে ইনিশিয়ালি নাম কাটা গেল, ওর মধ্যে তো কোনো লোককে প্রডিউস করা গেল না, কি ওর মধ্যে 20-25 লাখ লোক প্রডিউস করে দিয়েছে, গিয়ে এদেরকে ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, কেউ করতে পারলো না। তো এটা অভিযোগ, পলিটিক্যাল অভিযোগ সবসময় চলতে থাকে, বাট ইলেকশন কমিশন নিজের কাজটা খুব ভালোভাবে করছে। প্লাস আমাদের তো এই পুরো প্রসেসটা তো সুপ্রিম কোর্ট মনিটর করছে। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যখন এই পুরো কাজটা হচ্ছে, তো এখানে আরও কোনো স্কোপ নেই কি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে। তো সব পলিটিক্যাল চার্জেস লাগানোর এইসব জিনিসটা চলতে থাকে, বাট আদারওয়াইজ ইলেকশন কমিশন খুব ভালো কাজ করছে। আপনি রিটায়ারমেন্ট জানুয়ারি, মাঝখানে একটা মাস মার্চ মাসে আপনার নাম অ্যানাউন্স হচ্ছে, কত তাড়াতাড়ি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হলেন? এটা একটা চান্স বলতে পারেন আপনি, কি আমি রিটায়ার হলাম 31 জানুয়ারি 2026, আর তারপরে আমাদের এখানে ইলেকশন ডিউ ছিল, এবং মার্চ থেকে টিকিটগুলো অ্যানাউন্স হতে শুরু হয়েছে, এবং আমি তার মধ্যে আমার নামটা কনসিডার হলো। আপনার যোগাযোগ ছিল আগের থেকে? যোগাযোগ যেটা আমি আপনাকে বললাম কি আমার রিলেশন কিন্তু সব জায়গায় আমার আছে, কারণ আমার একটা সুচিন্তিত মত আছে কি ভালো লোক সব জায়গা আছে, এবং আমি এজ অফিসার আমি কিন্তু কোনো পলিটিক্যাল কালার নিয়ে বসে থাকতে পারি না, কি আমাকে কাজ করাতে গিয়ে আমি শুধু এই সেট অফ লোকের সঙ্গে কথা বলবো, অমুক সেট অফ লোকের সঙ্গে আমি কথা বলবো না, এর কাছে যাব না। আমাকে মানুষের জন্য যখন কাজ করার, জনসেবার একটা পথ আমি নিজেই চুজ করেছি, তাহলে তার জন্য কাজটাকে কিভাবে ভালোভাবে করা যেতে পারে, আপনাদেরকে তো বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এবং যোগাযোগ রাখার মাইনেটাই যে পলিটিক্যাল যোগাযোগ সেটা তো নেই। আপনি যে সময় বিউরোক্রেসি শুরু করেছিলেন 90s থেকে, আপনি পরপর 3জন চিফ মিনিস্টারকে দেখেছেন, এবং প্রত্যেকটা টার্ম লং টার্ম দেখেছেন আপনি। 10 বছর জ্যোতি বসু, 10 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 15 বছর আপনি দেখলেন। তো আপনার কী মনে হয়েছে, কার সঙ্গে কাজ করতে আপনি বেশি কমফোর্টেবল ফিল করেছেন? এই প্রত্যেকের একটা নিজের নিজের স্টাইল আমরা দেখলাম, প্লাস একটা আরও জিনিস যেটা আছে কি ওভার এ পিরিয়ড অফ টাইম ইনফরমেশন কত কুইক হেডকোয়ার্টারে পৌঁছায় ওই সিস্টেমটাও চেঞ্জ হলো। যেমন আপনাদের সংবাদ মাধ্যমেই আগে 3 দিন পরে আসবে, তো কেউ পেপারে লিখবে, তো তখন কেউ জানতে পারবে। এখন তো উইদিন 5 মিনিটস বিফোর, আগে পুলিশ স্টেশন ওটা জানতে পারবে, তার আগে হয়তো নবান্ন জেনে যেতে পারে। তো সেই হিসাবে সকালের স্টাইলটা ইভলভ করেছে, এবং সব নিজের নিজের স্টাইলে সেই হিসাবে কাজ করেছে। তো আমি ও ইভলিউশনটা কিন্তু দেখেছি, অ্যান্ড সকালই নিজের নিজের স্টাইল, তারপরে সকালের ম্যানেজমেন্ট স্টাইল আছে, লিডারশিপ স্টাইল আছে, ওটাকে যদি মিক্স করে দেওয়া যায় তাহলে সকালের নিজের নিজের স্টাইলটা হলো। তো আমি কিন্তু ইভলিউশনটাকে দেখেছি, তো ওই আমাকে সেই হিসাবেই দেখতে হয় কি ওই টাইমটা কীরকম ছিল, আর এই টাইমটা কীরকম আছে, তাহলে সকালের রেসপন্স কীরকম থাকছে, এটা আমি ফিল করতে পেরেছি। কোনো সময় লিখবো এটা নিয়ে।
তো আপনি এই 35 বছরের কর্মজীবনে এভলিউশনের কথা বলছেন, 3জন মুখ্যমন্ত্রীর সময় ইনফরমেশনের এভলিউশন বলছেন। জগদ্দল এই কেন্দ্র, এখানে এই জগদ্দলে 2024-এ তৃণমূল কংগ্রেসের এক নেতাকে খুন করা হয়েছে। একাধিক এই আশপাশে 2019-এর লোকসভা ইলেকশন ব্যারাকপুর কেন্দ্রের মধ্যে পড়ছে এটা, সেখানে পলিটিক্যাল কিলিং, জগদ্দল, ভাটপাড়া, এই জায়গাগুলো একেবারে নোটোরিয়াস ক্রিমিনালদের জায়গা। গোটা রাজ্যের মধ্যে সবাই জানে যে এই জায়গায় ইলেকশন মানে এখানে অশান্তি হয় এবং প্রচুর মানুষ মারা গেছে। মানে এই জায়গাতেই গত কয়েক বছরে 2010 থেকে 2024-এর ডেটা বলছে প্রায় 20টা পলিটিক্যাল মার্ডার হয়েছে এই জগদ্দল এলাকায়। পলিটিক্যাল মার্ডার ক্লেম করা হচ্ছে। তো এই জায়গায় আপনি কি বলবেন যে পুলিশের তাহলে কি ইভলিউশন হয়েছে যে এরকমভাবে এখনও পর্যন্ত এটা একটা মুক্তাঞ্চল কার্যত হয়ে রয়েছে? তার মেন কারণ যেটা আছে কি, পুলিশ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করতে পারবে না, রুল অফ ল এস্টাবলিশ করার চেষ্টা করবে না, পুলিশ যদি কোনো পার্টিকুলার ডিসপেন্সেশনকে মানে সন্তুষ্ট করার চেষ্টা করবে, তাহলে কিন্তু রুল অফ ল এস্টাবলিশ হবে না এবং ক্রিমিনালরা প্রশ্রয় পাবে। এই অভিযোগ সত্যি? এটা ডেফিনেটলি আছে। এটা আপনার অভিযোগ না আপনার এক্সপিরিয়েন্স? এটা এক্সপিরিয়েন্স এটাই আছে। আমি অনেক অফিসারদেরকে দেখেছি কি ওরা কিন্তু কোনো মতোই মাথা নত করবে না, যে জিনিসটা ঠিক আছে ওটাকে করবেই। তার জন্য ওদেরকে সাফারও করতে হয় অনেক সময়, কি ওরা মানবে না ওটা। ওরা কমফর্টেবল পজিশন, ওদের সঙ্গে যারা রুলিং ডিসপেন্সেশন থাকে তারা কমফর্টেবল হতে পারে না, তারা কোনো দিন ভালো পোস্টিং পায় না, এটা আছে। আপনার সঙ্গে এরকম হয়েছে? আমি হয়েছে তো অবশ্যই, কারণ আপনি আপনার পোস্টে আপনি মামলা পর্যন্ত করেছিলেন, ডিজিপি আপনার হওয়া উচিত। ইভেন মানে ও তো ডেফিনেটলি এটা তো হতেই থাকে কি আপনি অনেক জিনিস যখন মানতে রাজি হন না, তো তাহলে আপনাকে সরিয়ে যেতে হয়। কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে? ওটা আমি এটা মনে করি, দেখুন জীবনকে আমার দেখার একটা আলাদা পদ্ধতি আছে। আমি কোনো পোস্টকে খারাপ মানি না, কোনো পোস্টকে ভালো মানি না। আমি ওটাকে একটা মানে এরকম নিই কি এটা ভগবান একটা আপনাকে অপরচুনিটি দিয়েছে কি আপনি কিভাবে মানুষের সেবা করেন, কত দিনের জন্য আছে এটা উপরওয়ালার ইচ্ছা আছে। এই বারবার আপনাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে, পুলিশের আমলাদের বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে বারবার বলা হচ্ছে যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে, দলদাস কোটানকোট যদি বলি, এই শব্দটা বারে বারে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা কি, এটার পিছনে আদৌ কি সত্যতা আছে কিছু? পুলিশের উপরে পলিটিক্যাল প্রেসার থাকে কি কোনটা জিনিসকে কিভাবে ইনভেস্টিগেট করতে হবে না কাকে কি করতে হবে, ওটা থাকে, পলিটিক্যাল প্রেসার থাকে। তো যে অ্যালিগেশন আছে ওটা টু সাম এক্সটেন্ট কিছু কিছু অফিসারদের উপরে তো বলাই যেতে পারে, যারা আমি বললাম কিছু অফিসার মানে না এটা, কিছু অফিসার মেনে নেয়। তো এটাও আছে কি কিছু অফিসার খারাপ, তার জন্য বাকিদেরকেও নাম খারাপ নিতে হয়, জেনারেল পুলিশের জন্য জেনারেলাইজড হয়ে যায় এটা। কিন্তু এটা নেই কি পুলিশের মধ্যে সব অফিসার খারাপ আছে, এটাও নেই। পুলিশের মধ্যে অনেক ভালো অফিসার আছে, বেশিরভাগ লোক ভালো আছে। পলিটিক্যাল প্রেশারে মোটিভেটেড হয়ে গেছে এরকম কারোর নাম বলতে চাইবেন? না, নাম আমি বলতে চাইবো না, বিকজ পার্সোনালি কাউকে রিটায়ার্ড হয়ে গেছে, নো, পার্সোনালি মালাইন করা এটা উচিত না, এটা আমার নেচারের মধ্যেই নেই। সব অফিসার নিজে নিজের লাইফকে চুজ করেন, কীভাবে ওরা নিজের লাইফকে লিড করবে, সেই হিসাবে প্লাস মাইনাস ওরাও দেখে। এটা তো নেই কি ওরা সবসময় প্লাসই দেখে যাচ্ছে, ওদেরকেও প্লাস মাইনাস দেখতে হয়। যারা অন্য সাইডটা চুজ করে কি আমরা মানবো না, ওদেরকেও প্লাস মাইনাস দেখতে হয়। তো জীবন তো এটাই নিয়ে আছে। তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের জমানায় পুলিশকে খুন হতে দেখা গেছে, গার্ডেন রিচে গুলি করে খুন করা হয়েছে। পুলিশের উপর এমন অত্যাচার হয়েছে, থানায় পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়তে বাধ্য হয়েছে। পুলিশ ফোর্স এতটা দুর্বল নাকি দুর্বল করা হয়েছে? পুলিশ ফোর্স একদম দুর্বল নেই। তাহলে এত সাহস হয় কী করে যে পুলিশকে গুলি করে বেরিয়ে দেবে, মানে আজকের দিনে দাঁড়িয়ে? ডিসিশন মেকিং, যখন একজন পুলিশ অফিসার কোনো ডিসিশন নেবে তার আগে ওর কনসিকোয়েন্সেস যদি ওর মাথায় চলে, তাহলে ওর ডিসিশন মেকিংটা ডিস্টার্ব হয়ে যাবে। কীরকম? মানে যদি ও মনে করে কি যদি আমি এখন এর উপরে যদি কোনো লোক আমাদের উপরে অ্যাটাক করতে আসছে, ওদের উপরে কোনো বল প্রয়োগ করব কোনো ধরনেরই, তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে, আমাকে সাসপেন্ড করে দেবে, এ করে দেবে, তাহলে ও ফিয়ারের জন্যে ও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। মানে ইভেন কোনো মব কারোর উপরে অ্যাটাক করছে, ও ভাবছে কি না এক্স মব আছে ওয়াইয়ের উপরে অ্যাটাক করছে, আমি চুপ থাকলে ভালো, ওয়াই মব আছে এক্সের উপরে অ্যাটাক করছে, তাহলে আমাকে এটা করা উচিত। তো
তখন ওর ডিসিশন মেকিংটা ডিস্টার্বড হয়ে যায়। বিকজ আমি একটাই জিনিস যেটা আগেও বললাম, পুলিশ অফিসারকে রুল অফ ল এস্টাবলিশ করার জন্য কাজ করতে হবে, যেটা সুপ্রিম কোর্টও প্রকাশ সিং কেসে তাই বলেছে কি রুল অফ ল এস্টাবলিশ করার জন্য ওনারা অনেক গাইডলাইন দিল, কিন্তু সব ঠিক মতো ইমপ্লিমেন্ট হয় না, মানে প্র্যাকটিক্যাল অনেক ডিফিকাল্টিজ ওর মধ্যে থাকে। কিন্তু আলটিমেটলি তো এটা আছে কি পুলিশ সেট আপ কোনোভাবে পলিটিক্যালি ইয়া তার নিজের কোনো অ্যাকশনের কনসিকুয়েন্সটা মাথায় রেখে একটু কাজের মধ্যে একটু ওরা ভয় পেয়ে যায় কাজ করতে গিয়ে, তার জন্য এই ধরনের সিচুয়েশনটা অ্যারাইজ। পুলিশের কাছ থেকে এটা কাম্য? মানে পুলিশ কেন ভয় পাবে? কি চাকরি বাঁচানোর জন্য, পোস্টিংয়ের জন্য, কি কারণে? এট দি এন্ড অফ দ্য ডে দে আর অলসো গভর্নমেন্ট সার্ভেন্ট। লোয়ার লেভেল যারা আছে তারা তো মানে এত সাহস, ওরা তো লিডারশিপকে দেখছে। যদি লিডারশিপ সারেন্ডার করে তাহলে নিচের লেভেল অফিসার তো ভয় পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে পুলিশে এটা হচ্ছে? আমি তো মানে এটাই আপনাকে বলছি কি অনেক জায়গায় এটা দেখা যায়, অনেক জায়গায় লিডারশিপ স্ট্রং আছে তো নিচে অব্দি সব স্ট্রং থাকে। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছি স্পেসিফিক্যালি। নেই, আমি লিডারশিপের কথা বললাম আপনাকে কি পুলিশের মধ্যেও যারা টপ লিডারশিপ যারা আছে, আপনি ডিফারেন্ট কাইন্ড অফ অফিসার্স গেট পোস্টেড, মানে টাইম টু টাইম ডিফারেন্ট লোকজন পোস্টিং হয় এবং তাদের লিডারশিপ স্টাইল ডিফারেন্ট হয়, তো সেই হিসাবেই কিন্তু নিচের রেসপন্সটাও চেঞ্জ হয়ে যায়। আমি দুটো ইনসিডেন্স নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে রাজীব কুমার রিটায়ার হলেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় সাংসদ হয়ে গেলেন। আপনি কি এই ধরনের লিডারের কথা ইঙ্গিত করছেন যে শাসক দলের কাছে, যেটা আপনারা বারবার বিজেপির তরফ থেকেই অভিযোগ করেছে যে রাজীব কুমার তৃণমূলের পক্ষে কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড করার হিসেবে কাজ করেছেন, সেই কারণে তার প্রাইস পোস্টিং হয়েছে অ্যাজ এ ডিজিপি। আপনিও রাজীব কুমারের বিরুদ্ধে, ওই প্যানেলের বিরুদ্ধে আপনি কোর্টে গেছেন। দেখুন, একটা যেটা ভুল ধারণা আছে কি আমি রাজীব কুমারের বিরুদ্ধে কোর্টে গেলাম, আমি গেলাম কি ইউপিএসসি যে প্যানেলটা আছে ওটা যেন পাঠানো হয়। আমার লড়াই ছিল আমার অধিকারকে নিয়ে, কি আমার রাইট আছে দ্যাট আই শুড বি কনসিডার্ড ফর দ্য পোস্ট অফ ডিজিপি। তিনজন লোক, ওদের যে রুল ছিল কি অন দি ডেট অফ রিটায়ারমেন্ট অফ দ্য প্রিভিয়াস ডিজিপি, যাদের 6 মাসের চাকরি বাকি আছে ওরা কিন্তু ডিজিপির পোস্টের জন্য কনসিডার হবে। বাকি স্টেটে ওরা ওদের নাম পাঠিয়েছে, তাদের 6 মাসের কম পিরিয়ড থাকতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা করা হয়নি। তো আমি ওই রাইটের জন্য আমি গেলাম। আমি তারপরেও জিতে যাওয়ার পরে যে আমি ডিজিপি হব না কে ডিজিপি হবে, আমাকেই ডিজিপি করতে হবে, এটা কিন্তু ছিল না। ওর রাজীব কুমারের বিরুদ্ধে আমার কেস ছিল না কি ওকে কেন করা হচ্ছে, আমাকে কেন করা হয়েছে, আমি জাস্ট আমার অধিকারের লড়াই আমি লড়ছিলাম। সেকেন্ড যেটা হচ্ছে কি রাজীব কুমার খুব ভালো অফিসার আছে, পারসেপশন যা কিছু থাকতে পারে, উনি হি ইজ এ গুড অফিসার। ইন উইচ টার্ম? হিজ লিডারশিপ স্টাইল ইজ ভেরি গুড, ইনভেস্টিগেটিং স্ট্রং, ইয়েস, আনডাউটেডলি। ওর ইনভেস্টিগেশন, নলেজ অফ পুলিশিং, রুলস, লজ, ফেয়ারনেস, মানে ওনার এটা ভালো আছে। তাই ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, ওটা সকলের নিজের নিজের পারসেপশন আছে, বাট এজ এ পুলিশ অফিসার আই ফাউন্ড হিম দ্যাট হি ইজ গুড। আরজি করের বিষয়ে আমি আসি। আরজি করের ক্ষেত্রেও কলকাতা পুলিশের পুলিশ কমিশনের বিরুদ্ধে অভিযোগ যে তদন্ত ম্যানিপুলেট করা হয়েছে বা ঠিক সময় তদন্ত শুরু করা হয়নি, এবং আন্দোলন এই পর্যায়ে পৌঁছলো যে গণ আন্দোলন গোটা রাজ্য জুড়ে মানুষের বিস্ফোরণ আমরা দেখলাম, এবং মুখ্যমন্ত্রীকে মধ্যরাতে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে যে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। পুলিশ কমিশনারের বিরুদ্ধে একজন আইপিএস অফিসার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, আপনি সেই পদে ছিলেন, তার গ্রহণযোগ্যতা, সেই পদের গরিমা যেটা, সেইটা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? নেই, আমি একে এভাবে দেখি কি পুরো ইস্যুটাকে কলকাতা পুলিশ যেভাবে মিসহ্যান্ডেল করেছে তার জন্যে ওরা কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। কি ওরা যা তদন্ত করেছে ওর মধ্যে কিছু সত্যতা আছে, এই বিশ্বাসটাই ওরা হারিয়ে ফেলেছিল। এবং তারই রেজাল্ট হলো কি সিএমকে এটা অ্যানাউন্স করতে হলো মধ্যরাত্রিতে কি উনি সিপিকে সরাচ্ছেন। তো এই যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে মানুষ অ্যান্ড পাবলিক এট লার্জ, যেখানে সব লোক কিন্তু কলকাতা পুলিশের এই তদন্তের বিরুদ্ধে, কোনো অ্যাকশন না হওয়ার বিরুদ্ধে, ঘটনার বিরুদ্ধে লোকজন রাস্তার উপরে আসলো। আমার এটা মনে হয় তখন
কি কলকাতা পুলিশ একে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো এবং তাদের মিসহ্যান্ডলিং জন্যে এটা পুরোপুরি জিনিসটা পাবলিক ওদের বিরুদ্ধে গিয়েছে এবং হয়তো সিএমকে ওই সব কারণে এই অ্যাকশনটা নিতে হবে। পুলিশেরও তো মোরাল ডাউন হয়ে যায় যখন একদম টপ কপকে যদি মানে যে নেতা পুলিশ কমিশনার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো একটা সময় কলকাতা পুলিশকে। এইরকম পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, যারা গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে, একেবারে কনস্টেবল লেভেলে সার্জেন্ট কাজ করছে, আইসি ওসিরা এসআইরা, তাদেরও তো মোরাল ডাউন হয়ে যায় কোথাও না কোথাও। দেখুন, আমাদের সার্ভিসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আছে কি আমরা কিন্তু রেসপন্সিবিলিটি আমাদেরকে নেওয়া শিখতেই হবে। কোনো জিনিস মিসহ্যান্ডলিং হয়েছে তাহলে রেসপন্সিবিলিটি নিতেই হবে। তো ওর মধ্যে এইভাবে দেখা যাবে না কি এটা কি করে কনসিকুয়েন্স কি হলো না হলো, তো মিসহ্যান্ডলিং হয়েছে, রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু আমরা পার্ক স্ট্রিট কেসে দেখেছি যখন দময়ন্তী সেন ওটাকে ধর্ষণ হিসেবে বলল এবং তারপরে দেখা গেল তাকে অন্য জায়গায় পোস্টিং করে দেওয়া হলো এবং বলা হলো যে বিরোধীদের তরফ থেকে বলা হলো পানিশমেন্ট পোস্টিং। তো এই পুলিশও তো আমরা কলকাতা পুলিশেই দেখি। দময়ন্তী সেন খুব ভালোভাবে ইনভেস্টিগেট করে দেখেছে। দময়ন্তী সেনের তো পার্সোনাল মিসহ্যান্ডলিং ছিল না, হয়তো আনকমফর্টেবল ইনভেস্টিগেশন হতে পারে ফর সাম কোয়ার্টার্স। তো দময়ন্তী সেন তারপরে হয়তো, কিন্তু দময়ন্তী সেন তো আজকেও মানে নিজের যেখানে উনি আছেন উনি খুব ভালোভাবেই কাজ করছেন। মানে এই কলকাতা পুলিশের এই দুটো রূপ কী করে হতে পারে? একজন যেখানে আপনি আগের থেকে বলছেন যে একটা লাইন সেট করে দেওয়া হয় যে এইভাবে তদন্ত চলবে, পলিটিক্যাল লাইন, সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশেরই অফিসার তিনি বলছেন যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কিছু হয়নি, সেখান থেকে তিনি বললেন যে হয়েছে। আর সেই কলকাতা পুলিশই তার প্রায় 10 বছর পরে সেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি তদন্ত করছেন না ঠিক করে। তো পুলিশকে নিয়ে তো এই প্রশ্ন ওঠা, যদি সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্নটা থাকে তাহলে আইন শৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রিত হবে? নেই তো, এটাই আমি আপনাকে যেটা বলছি কি দময়ন্তী সেন যে ইনভেস্টিগেশন করলো, সাধারণ মানুষ কিন্তু ওর সাপোর্টে এসছে কি দময়ন্তী সেন যেটা করেছে ওটা খুব ভালো করেছে এবং সাধারণ মানুষ এটাই ফিল করেছে কি অফিসার খুব ভালো কাজ করেছে। এবং আরজি কর ঘটনাতে সাধারণ মানুষ কিন্তু টোটালি এর বিরুদ্ধে এসছে কি এটা কমপ্লিটলি পাবলিক ট্রাস্ট টোটালি ইরোড হয়েছে কি এটা ঠিকমতো হ্যান্ডেল করা হয়নি, একে আরও ভালো করা যেতে পারত। বর্তমান রাজ্য সরকার কি পুলিশকে নিয়ন্ত্রণে রাখে? পুলিশ তো স্টেট সাবজেক্ট আছে, পুলিশ তো রাজ্য সরকার নিয়ন্ত্রণে আছেই। মানে কি আমি বলছি পলিটিক্যাল নিয়ন্ত্রণ নেই। দেখুন, স্টেট সাবজেক্ট আছে, রুলিং পার্টি যেরকম চালাবে, পোস্টিং যারা করবে পুলিশ তাদের নিয়ন্ত্রণে থাকবে। ইভেন পুলিশই কেন, আইএস অফিসার্সও যা সব ডিসিশন, যার পোস্টিং যে করবে, যার এসিআর যে লিখবে, তো এটা তো ডিসিপ্লিনড অর্গানাইজেশন। তাহলে তো এই প্রশ্নগুলো উঠবেই না যে কেন তৃণমূল কংগ্রেস বা শাসক দল কেন পুলিশকে নিয়ন্ত্রণ করছে, পুলিশ তাদের কথা কেন শুনছে, তাহলে তো এই প্রশ্ন আসা তো অমূলক নেই। কিন্তু তার মধ্যেই তো স্টেট লিডারশিপেরও তো একটা কোয়েশ্চেন আছে না, কি আজকে যদি আমরা রুল অফ ল যদি এস্টাবলিশ করি, যদি টপ লেভেলে প্রায়োরিটিটা হয়ে যায়, যেমন আমাদের উত্তরপ্রদেশে পুরো রুল অফ ল এস্টাবলিশড আছে, ওখানেও পুলিশ স্টেট নিয়ন্ত্রণে আছে কিন্তু ক্রিমিনালরা ভয় পাচ্ছে। আমাদের এখানেও পুলিশ স্টেটের নিয়ন্ত্রণে আছে কিন্তু ক্রিমিনালরা ফ্রিলি রোম করছে। তো এটা তো লিডারশিপের পার্থক্য আছে। পুলিশের লিডারশিপ ঠিক নেই নাকি? যিনি ইভেন যারা পুলিশকে নিয়ন্ত্রণ করছে ওদের সকলের নিজের নিজের পার্সোনালিটি আছে। আমি 3টা মুখ্যমন্ত্রী তো আমি দেখেছি, তো প্রত্যেকের ডিফারেন্ট স্টাইল আছে। কিন্তু সবার ক্ষেত্রেই তো বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে ক্রিমিনালরা ঘুরে বেরিয়েছে, বিভিন্ন সময় তাদের অভিযোগ উঠছে যে শাসক দলের সঙ্গে ক্রিমিনালরা যুক্ত বলে কম বেশি করে, কিন্তু তার জন্যই তো যোগী মডেল এত ফেমাস আছে। ওয়াই অল ওভার ইন্ডিয়া লোকজন কেন বলে কি যোগীর মতো ক্রিমিনালদেরকে কন্ট্রোল করতে হবে? উনি তো কাউকে ফেভার করছেন না। ওনার বিরুদ্ধে তো অভিযোগ যে এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার স্পেশালিস্ট কী হচ্ছে ওটা তো দূর থেকে আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস তো আছে কি কঠোর ব্যবস্থা তো নিতে হবে। মানে এই যে অনেকেই ইভেন আপনাদের যখন পলিটিক্যাল র্যালিগুলো হচ্ছে অনেক নেতারাই বলছেন যে যোগীর মতো এখানেও, দিলীপ ঘোষও বলেছেন 2 দিন আগে যে এখানেও যোগী রাজ্যে যেরকম হচ্ছে, উত্তরপ্রদেশে যেরকম হচ্ছে, সেখানেও ক্রিমিনালদের এনকাউন্টার করা হবে। প্রায় একই রকম রুল ফলো করেছে, রুল বলা ভুল হবে আমার, একই রকম প্রসেস ফলো করা হচ্ছিল আসামে। সেখানে হিউম্যান রাইটসের উপর প্রশ্ন উঠেছে, কোর্টে কেস পেন্ডিং
প্রায় 100টার বেশি এনকাউন্টার হয়েছে। তো এই প্রসেসটা কি আপনি বলছেন ঠিক? দেখুন, আমি জানি না ওরা এনকাউন্টার করেছে ইয়া কী হয়েছে, এটা আপনি বলছেন। আমি তো এটা দেখছি কি ওরা যত অ্যাকশন নিয়েছে, অনেক সময় যখন পুলিশ টাফ অ্যাকশন নেবে, হট পারস্যুট করবে, কেউ ওদের উপরে গুলি চালাবে, ওদেরকে গুলি করতে হবে। পায়ে গুলি চালাবে, পায়ে লেগে যাবে, অন্য জায়গায় লেগে যেতে পারে, হতে পারে। তো ওখানে তো পুরো একটা সিস্টেম অলরেডি মানে লেট ডাউন সিস্টেম আছে কি যদি কোনো লোক পুলিশের গুলিতে মারা যায় তাহলে কি ইনকোয়ারি হবে, তার কি রিপোর্ট হবে, তো নিশ্চয়ই ওসব হয়েছে। তো আমরা এটা বলতে পারবো না কি ওখানে এসব প্রসেস ফলো করা হয়নি। কিন্তু জনমানস, উত্তরপ্রদেশের জনমানসই নয়, পুরো ইন্ডিয়ার জনমানস কিন্তু যোগী মডেলকে চাইছে। আমাদের পশ্চিমবঙ্গেও লোক যোগী মডেলের খুব পছন্দ করে। তো এটা যদি আছে তার কিছু তো ডেফিনেটলি ভালো জিনিস আছে। তো এখানে যোগী মডেল আপনারা নিয়ে আনতে চাইছেন? ক্রিমিনালদেরকে কন্ট্রোল করতে হবে। ক্রিমিনালদের যে আবাদ যে কোনো জিনিস ওরা যে কোনো জায়গায় করে দেবে, এটা চলতে পারে না। আমি যদি জগদ্দলকেই দেখি, যেভাবে এটা ক্রিমিনালদের ঘাঁটি হয়ে গেছে, যেভাবে এখানে এক্সটর্শন, প্রত্যেক জিনিসের মধ্যে পয়সা বসুলি, সব জিনিসটা চলছে, কেউ কিছু বলতে পারছে না। সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভটা আছে প্রত্যেক জিনিস নিয়ে, আপনি বাড়ি তৈরি করছেন তো পয়সা দিতে হবে, আপনি বালি কিনতে যাচ্ছেন তো পয়সা দিতে হবে, আপনি ইট কিনবেন তো পয়সা দিতে হবে, আপনি ছোটোখাটো রিপেয়ার করছেন তো পয়সা দিতে হবে। এই যে লুটতন্ত্র যেটা চলে, এই ক্রিমিনালদের মাধ্যমে যে লুটতন্ত্র চলে, এটা তো চলতে দেওয়া যাবে না। যে কোনো লোক যা কিছু করে দিয়ে যাবে, মানুষ তো আমাদের কাছে এটাই এক্সপেক্ট করে। জগদ্দলের মানুষ আমার কাছে, পুলিশ অফিসার তো এটাই এক্সপেক্ট করে কি আমি কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করে দেবো। কত কত বৃদ্ধ মহিলারা আমাকে এসে বলছে কি বাবা তুমি এটা দেখবে কি এইসব জিনিসটা না হয় এখানে। তো ওরা যখন আমাকে আশীর্বাদ দিচ্ছে জিতার জন্যে, কিন্তু ওদের সব থেকে আগে এটাই এক্সপেকটেশন আমার কাছে আছে কি যে টপ পুলিশ অফিসার আমি যেন এটা করতে পারি, তারপরে যদি এই পজিশনে আসি। তো সেই আশা রাখছেন, মানে যে আপনি তো প্রচার করছেন, কি বুঝছেন? আমি তো এটাই প্রচার করছি, আমরা একদম রুল অফ ল এস্টাবলিশ করব। গতবারে তো বিধানসভাতেও এখানে বিজেপি হেরে গেছে, লোকসভাতেও হেরে গেছে, মিউনিসিপ্যালিটিতে নেই। এটা তো পলিটিক্যাল ফাইট আছে, এটা হতেই পারে, কিন্তু 3টা সিট থেকে 77টা সিট ওরা পৌঁছেছে। তো একবারের মধ্যে 25 টাইমস জাম্প, এটা তো জোক নেই। এবার তো 2 টাইমস প্লাসই করতে হবে। তো এই জন্যে মানে এত বড় কিছুই নেই। আর এবার তো যার আপনি যদি পালসটা ফিল করবেন গ্রাউন্ড লেভেলে, মানুষ অলরেডি ডিসাইড করে নিয়েছে। তো এটা দে আর গোয়িং ফর চেঞ্জ, নট অনলি ইন জগদ্দল, কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলে উই আর সেন্সিং দিস। আপনাকে জগদ্দলে প্রার্থী করা হয়েছিল, আগে কোনো আলোচনা হয়েছিল আপনাকে? আপনি জানতেন জগদ্দল থেকে প্রার্থী করা হবে? না, কিছুদিন আগে তো ডেফিনেটলি জানতে পেরেছিলাম। তো এই এলাকা সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে, মানে আপনি কতটা জানেন, কারণ আপনি এখানে থাকেন না? আমি এমনি এখানে না থাকলেও আমার আইবির টাইম থেকে, তারপরে সিআইডির টাইম থেকে, পরে আবার ডিজি ট্রাফিকের টাইম থেকে, আর আদারওয়াইজও যখন আমি এনভায়রনমেন্টে ছিলাম, মাস এডুকেশনে ছিলাম, কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, তো আমার আসা যাওয়া তো সব জায়গায় ছিল। তো এরিয়া সম্বন্ধে তো আমার নলেজ সেরকম ছিলই। ডিপলি হয়তো আপনি তখন বুঝেন যখন কোনো পার্টিকুলার জায়গায় থাকেন ইয়া কাজ করেন, একদম ডিপলি ওখানেই কাজ করছেন তখন। কিন্তু জগদ্দলের সম্বন্ধে মানে আমার যে বেসিক আইডিয়ার পরে এখন যেটা আইডিয়া আমার হচ্ছে, এখানেও যেভাবে ইভলভ করেছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যে জিনিসটা ইভলভ করেছে, ওটাকে কন্ট্রোল করার খুব বেশি প্রয়োজন আছে। এবং মানুষের এক্সপেকটেশন কিন্তু কোনো মতোই মিসপ্লেস নেই। ওরা ঠিক এক্সপেক্ট করছে কি এগুলোকে কন্ট্রোল করতে হবে, এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। বিভিন্ন মিডিয়া রিপোর্টস আর সরকারি তথ্য থেকে আমি জানতে পারছি, আমি দেখছিলাম এই 2018-য় পঞ্চায়েত ইলেকশন ছিল, তার আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে 50টার কাছাকাছি মৃত্যু হয়েছে। গোটা রাজ্য জুড়ে 50টা মৃত্যু হয়েছে, তার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলও রয়েছে, যার মধ্যেই জগদ্দল পড়ে। 2019-এ গোটা রাজ্য জুড়ে 773টা ইনসিডেন্ট হয়েছে, তার মধ্যে 26 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেও ব্যারাকপুরের নাম রয়েছে, এই শিল্পাঞ্চলের নাম রয়েছে, জগদ্দল রয়েছে। 2019 থেকে 21-এর মধ্যে বিজেপি ক্লেম করছে যে তাদের 300রও বেশি কর্মীদের খুন করা হয়েছে, এবং সেখানেও এই জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুর এই অঞ্চলগুলো রয়েছে। এখানে বিভিন্ন জায়গায় তথ্য বলছে ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া এই বেল্টে গত 15 বছরে
থেকে 25, 30, 40 সংখ্যাটা আরও বাড়তে পারে, বিভিন্ন সময় ক্লেম করা হয়েছে, যদিও প্রশাসন সমস্তটা পলিটিক্যাল মার্ডার বলে অ্যাকসেপ্ট করে না। কিন্তু এই তথ্য সেখানে আপনি মানুষের কাছে কি নিয়ে যাচ্ছেন? এখানে কি উন্নয়ন, শিক্ষা, ডেভেলপমেন্ট বা টেকনোলজি, ইনফরমেশন এগুলো কোনো কাজে লাগবে, নাকি আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে এখানে ডিক্রিমিনালাইজ করা গোটা পরিবেশটাকে? দেখুন, এটা তো সব ইন্টার রিলেটেড আছে। সাধারণ মানুষ খুব ভালো, তারা তো এটাই এক্সপেক্ট করে কি আমরা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ড্রেনেজ এইসব জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করি, কারণ চাকরি নেই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এই সব ধরনের যে প্রবলেম এখানে আসছে, তো সাধারণ মানুষের তো এটাই এক্সপেকটেশন আছে। প্লাস ওরা যখন দেখছে কি ক্রিমিনালরা, যাদের পুলিশের সামনে কোনো অস্তিত্বই থাকার কথা নয়, ওরা এত ফ্রিলি কি করে ঘুরে বেড়াচ্ছে, কেন এদেরকে শাসন করা যাচ্ছে না? শাসন মানে রুল অফ লকে কেন এস্টাবলিশ করা যাচ্ছে না? তাহলে ওই যে উইকনেসটা আছে, ওরা কিন্তু আমার মধ্যে ওই জিনিসটা দেখছে কি উনি যখন আমাদের প্রতিনিধি হয়ে আসবেন, তাহলে আমরা নিশ্চয়ই কিন্তু এই জিনিসটা দেখতে পারবো কি ক্রিমিনালদের যে রাজত্ব চলছে ওটা বন্ধ করানো যাবে। আপনি কোন ইস্যুগুলো আপনার মনে হচ্ছে যে এখানে খুব প্রয়োজন? একটা তো ক্রিমিনালাইজেশন, সব কিছুর এত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, উইক পুলিশিংয়ের অভিযোগ আপনি করছেন, আপনার এটা বাদ দিয়ে আর কি মনে হয়? দেখুন, এখানে এত বছরের পরেও এখন অবধি জগদলে কোনো সরকারি হাসপাতাল নেই, এখানে কোনো সরকারি কলেজ নেই, এখানে রাস্তার হাল একদম খারাপ আছে। আপনি তো রাস্তা দেখছেন, ভিতরের রাস্তার কী অবস্থা আছে। এখানে 4টা রেল গেট আছে যেখানে ফ্লাইওভার বানানোর দরকার আছে। এখানে জল ভরাव একটা অনেক বড় সমস্যা আছে। ড্রেনেজের সিস্টেম একদম খারাপ আছে। জল বাড়ি বাড়ি যে জল পৌঁছানোর প্রকল্প, ওর উপরে কাজ হচ্ছে না। এখানে সব জুট মিলগুলোর বাকি ইন্ডাস্ট্রিজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা চাকরি পাচ্ছে না। তার ছাড়া এখানে যতগুলো পুকুর ছিল ওদেরকে ভরাট করে ওদের উপরে বিল্ডিং বানানো হচ্ছে। মানুষ কিন্তু এইসব জিনিসটা দেখছে, বিকজ পুকুর নিয়েও ওদের অনেকটা আছে কি আমাদের এলাকার পুকুরকে কেউ না ভরে দেয়, কিন্তু এটা ভরানো হচ্ছে। তো এতগুলো সমস্যা ওরা আমাকে বলছে। আর প্লাস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তো আছেই, যেটা নিয়ে কি গ্রামে গ্রামে গিয়ে শাসানো হচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে এসে বলছে। আর আমার যেটা এত ডিপলি আমার জানা ছিল না, এখন মানুষের কাছে গিয়ে আমি এটা বুঝতে পারছি কি কত কিছু করার বাকি, কি এক্সপেকটেশন নিয়ে মানুষ গভর্নমেন্ট নিয়ে এসছে, আর 15 বছরের মধ্যে কি কিছুই করা হয়নি। তো এই সরকারের বিরুদ্ধে যে বিজেপি একটা চার্জশিট আনছে কি কোনো কাজই করা হয়নি, ওটা খারাপ নেই, আমরা তো ড্রাফট হচ্ছে ওটা পড়ব। তো এই জিনিসটা আমরা এখানেও একটা নিয়ে আসবো কি 5 বছর ধরে এমএলএ তাহলে কি কাজ করলেন। আমরা পলিটিক্যাল হেলদি পলিটিক্যাল ডিবেটের মধ্যেই এটা যেতে চাই কি আপনি কি কাজ করলেন। এটা কোনো কিছুই মানুষ পাচ্ছে না। এই সব রাস্তার এই অবস্থা, এই ড্রেনেজের এই অবস্থা, এই জল নেই মানুষের কাছে, এই সব পুকুর ভরাট করে সব বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এই এতগুলো এক্সটোরশন এইসব চলছে। এইসব ইস্যু আমার কাছে আসছে, আর এটাই ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছিও, আর আমরা খুব সাড়া পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্ত কেন্দ্রে তিনিই প্রার্থী। তো এখানে যখন যাচ্ছেন অবশ্যই আপনার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অপোনেন্ট, সবচেয়ে বড় অপোনেন্ট, কি বলবেন? এই দেখুন, উনি চিফ মিনিস্টার, উনি বড় লিডার আছেন, এবং ওনার নামেই তৃণমূল, তো ওনার নামেই সব লোক লড়ে, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু কাজ যখন হয়নি, মানুষের ক্ষোভ এজন্যেই, শুধু জগদলই তো বদলাচ্ছে না, পশ্চিমবঙ্গের সরকার বদলাতে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল আর ভায়োলেন্স, এই কথাটা যে কোনো নির্বাচন এলেই ভায়োলেন্স খুব বড় করে সামনে চলে আসে। কিভাবে এই ছবিটা পরিবর্তন হতে পারে? এখন 35 বছরের সিপিএমের শাসন আর 15 বছরের প্রেজেন্ট রুলিং পার্টির শাসন, এই 50 বছরের মধ্যে অ্যাপ্রোচ মধ্যে খুব বড়, পার্টিকুলারলি এই অ্যাসপেক্ট নিয়ে ক্রিমিনালদের কন্ট্রোল করা, এই অ্যাসপেক্ট নিয়ে খুব বড় পরিবর্তন নেই। এর জন্যে একটা ডিফারেন্ট ধরনের গভর্নেন্স লাগে, যেটা মোদিজি ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে বিভিন্ন বিজেপি রুল স্টেটসের মধ্যে অ্যান্ড মোর সো ইউপি মতো স্টেটসে দেখিয়েছে এবং পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে। তো এটা খুব সহজেই খুব চেঞ্জ হয়ে যাবে ইজিলি।
পুলিশ যখন গুন্ডাদেরকে প্রশ্রয় দেবে না, প্রবলেম তো অটোমেটিক্যালি সর্টেড হয়ে যাবে। কিন্তু সরকারের তরফ থেকে যে দাবি করা হয় যে বাংলা ভালো আছে, শান্তিতে আছে, ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে, তো এগুলো কি শুধু শোকেস পলিটিক্স? আর কি, মানে মানুষ তো এটা ফিল করতে পারছে না। ওরা তো এটা দেখছে কি ওদের বাচ্চারা এখানে চাকরি পাচ্ছে না, ওদেরকে বাইরে যেতে হচ্ছে, ওদের কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো জিনিস শেখানো হচ্ছে না, এখানে কোনো ইন্ডাস্ট্রিজ আসছে না, ওরা কোনো মতোই কোনো জব পাচ্ছে না। 4.5 লাখ জব আটকে রাখা হয়েছে, যেটা কোনো চাকরির ওটা বেরোচ্ছে না। শুধু ভাতা দিয়ে বাচ্চাদেরকে এটা বোঝানো হচ্ছে। আমি ভাতার বিরুদ্ধে নেই, কিন্তু মেইন কোয়েশ্চেন হচ্ছে জব জব জব। দিস ইজ হোয়াট পিপল ওয়ান্ট, কি আমরা চাকরি চাই, কাজ করতে চাই, সরকারি বেসরকারি হোয়াট এভার। কিন্তু ওটা তো অ্যাড্রেস হচ্ছে না। আমরা মানে অ্যাডহক ফিক্স জিনিসটা যেটা করছি, তো ওটা দিয়ে তো সলিউশন নেই। বাচ্চাদেরকে তো বাইরে যেতে হচ্ছে, স্টেটের বাইরে। করাপশন কারাপশান অনেক বড় সমস্যা আছে, ওটা আপনাকে বললাম। প্রত্যেক জিনিসের মধ্যেই তো কারাপশান আছে। যেটা বলা হয় কি গর্ভস্থ শিশু ওখান থেকে বারিয়াল গ্রাউন্ড, ক্রেমেশন গ্রাউন্ড অবধি কারাপশান আছে মানুষের লাইফে। এখানে মানে যে কোনো ভাতাও যদি আমরা বলি, তো মানুষকে যখন আপনি জিজ্ঞেস করবেন, ওরা তো পুরো পয়সা পাচ্ছে না, ওখানেও কাটমানি দিয়েই পয়সা নিতে হচ্ছে ওদেরকে। প্রত্যেক জিনিসের মধ্যে তো তাই হচ্ছে, রাশন হোক, সকলের মধ্যেই একই জিনিস চলছে। তো এই জিনিসটা মানুষ কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে কি এভাবে সম্পূর্ণ পরিবর্তন না হলে কিছুই হবে না। এটা সম্ভব? সম্পূর্ণ পরিবর্তন মানে রাজ্য সরকার পরিবর্তন হবে, বিজেপি গভর্নমেন্ট আসবে, ডাবল ইঞ্জিন সরকার হবে, মোদিজির যে পলিসি বাকি স্টেটে চলছে, যত ধরনের স্কিম আটকে রাখা হয়েছে, আয়ুষ্মান ভারত হতে পারে, গ্রামীণ সড়ক যোজনা হতে পারে, না অন্য কিছু হতে পারে, এই যতগুলো স্কিম এখানে আটকে রাখা আছে, ওই সব স্কিমগুলোকে যখন আমরা এখানে লাগাবো তো উন্নয়ন হবে। 90টার উপরে সোশ্যাল স্কিম তো মমতা বন্দ্যোপাধ্যায় চালান। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী একটা নতুন করা হচ্ছে, কন্যাশ্রী। তো এটা তো মানুষের কাছে লুক্রেটিভ। 15 বছর শাসন করেছে তার জন্যে, কিন্তু মানুষ তো এখন আরও বেশি ভালো জিনিস তো চাইছে, কনস্ট্রাকটিভ। কি ভালো হবে? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে যেটা বাংলা করছে পরবর্তী পর্যায়ে সেটা গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য বিজেপি স্টেটগুলো সেগুলো কভার করবে। নেই, ওটা কিছু ভালো জিনিস তো সকলকেই নেওয়া উচিত, কিন্তু যে ইন্ডাস্ট্রিজ আসতে পারছে না, চাকরি হতে পারছে না, রাস্তার সকলের হাল বদহাল আছে, ঘর ঘর জল পৌঁছাতে পারছে না, আরও স্বাস্থ্য সাথ যে আয়ুষ্মান ভারত যোজনা আছে ওটা হতে পারছে না। তো কত ধরনের জিনিস আছে যেটা আটকে রাখা হয়েছে মানুষের কাছে। তো মানে ওই জিনিসটাও তো হওয়ার দরকার আছে কি পুরো অল ওভার ইন্ডিয়াতে লোক বেনিফিট পাবে, বেঙ্গলের লোক অন্য কোথায় গিয়েও চিকিৎসা করাতে পারবে। স্বাস্থ্যসাথী কার্ডে তো আপনি বাইরে করাতে পারবেন না। তো এর পরিবর্তন আপনারা বলছেন হবে? 100% পরিবর্তন হতে যাচ্ছে। আপনি গ্রাস রুটে মানুষের সঙ্গে কথা বলুন। আমরা তো যখন মানুষের সঙ্গে মিট করছি তখন এটা ক্লিয়ারলি বুঝতে পারছি দে আর ফেড আপ। আপনার দলের তরফ থেকে করাপশনের অভিযোগ করা হয়, আপনি সিস্টেমের মধ্যে ছিলেন, আপনি নিজে কিছু প্রত্যক্ষ করেছেন, এক্সপিরিয়েন্স করেছেন যে যেখানে পলিটিক্যালি মোটিভেট করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে বা করাপশনের কিছু করা হচ্ছে, যদিও ইউ ওয়্যার অ্যাবসলিউট ক্লিন কপ যেটাকে বলা হয়, মানে আপনার এখনও পর্যন্ত কোনো দাগ নেই? ওই জিনিসটা আমরা পরে কোনো সময় ডিসকাশনের জন্য রাখব। আমার ম্যাচুরিটি এর মধ্যেই আছে কি আমি কিছু না বলি। কেন? এখন তো আপনি মানে সরাসরি চ্যালেঞ্জ করতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক আছে, সব নিজে নিজের কাজ ভালো করেছে। এই আপনি যোগী মডেলের কথা বলছেন, একটা তো ক্রিমিনাল কন্ট্রোলের কথা বলছেন, গুড পুলিশিংয়ের কথা বলছেন, আর কি হতে পারে? ওখানে তো যেভাবে উন্নয়ন হচ্ছে আপনি দেখুন, কত ডিফেন্স করিডোর, রাস্তার অবস্থা, ইউপিতে সব জিনিসটা, পুরো ইন্ডাস্ট্রিজ ওখানে যাচ্ছে। মানে এরকম মনে হচ্ছে কি ওয়ার্ল্ডের পুরো দুনিয়ার ইনভেস্টমেন্ট ওখানে আসছে সব জিনিসের মধ্যে। তো ওখানে তো আমাদের লোকজনকে ওখানে গিয়ে চাকরি করতে হবে। এখন ওই মডেলটা তো সব স্টেটে সম্ভব আছে। আমি মনে করি কি পশ্চিমবঙ্গে তো এটা সব থেকে বেশি পসিবল আছে। আমরা তো পশ্চিমবঙ্গকে যেটা বলা যেতে পারে এত বড় আশীর্বাদ তো অন্য কোনো স্টেটের উপরে নেই,
যেখানে হিমালয় থেকে সাগর যেখানে আছে, এতগুলো ইন্টারন্যাশনাল বর্ডার আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সি পোর্ট আছে, এত বড় চ্যানেল অফ রিভার্স আছে যার মধ্যে পুরো নেভিগেশন হতে পারে, এত ভালো সয়েল আছে, এত মানে ডিফারেন্ট ভ্যারাইটি অফ ক্রপস যেখানে গ্রো করা যেতে পারে, কত জিনিস এখানে রয়েছে। কিন্তু দেখুন অবস্থা তো আপনাদের সকলের সামনেই আছে। আপনি সিস্টেমের ভিতরের কথা এক্ষুনি বলতে চাইছেন না, কিন্তু আপনার জন্যই কি কলকাতা পুলিশের এই বদলটা হলো যে কলকাতা পুলিশের স্টাফেদেরও বাইরের জেলাতে পাঠানো হচ্ছে, কলকাতা থেকে কোচবিহার পাঠানো হয়? কারণ আপনি যে সময়ের জন্য পুলিশ কমিশনার ছিলেন তারপরে ইলেকশন হলো এবং ইলেকশনের পরে আপনিও একটা ওখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো এবং তারপরে এগুলো করা হলো। এই পরিবর্তনটা কি আপনার জন্য এলো? যখনই কোনো লোক ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করবে তখন যারা ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করছে ওদেরকে সাফার তো করতেই হবে। আমিও কম্পালসারি ওয়েটিংয়ে ছিলাম, অনেক মাস আমাকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছে উইদাউট এনি পোস্টিং। কেন? এর জন্যই রাখা হয়েছে। আর দুবার কম্পালসারি ওয়েটিং হয়েছে, কলকাতা পুলিশ কমিশনারের পর আর এডিজি সিআইডি 2021 অ্যাসেম্বলি ইলেকশনের পরে। আমি দুবার কম্পালসারি ওয়েটিংয়ে ছিলাম। আপনি তো বলছিলেন যে 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 রুলিং পার্টি পাওয়ারে থাকবে তারা পুলিশকে নিয়ন্ত্রণ করবে, তাহলে আপনি তাদের কথা শোনেননি? মানে আমি ইলেকশন কমিশন আন্ডারে ছিলাম, তার যে কিছু ইন্টারপ্রিটেশন আপনি নিতেই পারেন। না, আমার কোনো যাদেরকে বাইরে পাঠানো হয়েছে ওরাও ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করেছে। তো এটা সকলের নিজের নিজের স্টাইল অফ লিডারশিপ আছে। কীভাবে এক্সপ্লেন করবেন এই স্টাইল অফ লিডারশিপকে? মানে মেসেজ দেওয়া, দ্যাট ইজ এ স্টাইল অফ লিডারশিপ। আমরা পরিষ্কার মেসেজ দিচ্ছি টু আদার্স হোয়াট কাইন্ড অফ হাউ ইউ শুড বিহেভ, হোয়াট কাইন্ড অফ এলস দিস ইজ অলসো পসিবল। ইজ ইট পলিটিক্যাল অর ইউ হ্যাভ টু বি বাউন্ডেড উইথ পলিটিক্যাল অব্লিগেশন? নেই, বেসিক্যালি এটাই কি যদি ইফ ইউ ডোন্ট ফল ইন লাইন দিস ইজ পসিবল। এই মেসেজিং আছে। কি লাইন সেটা? লাইন মানে একটু ক্লিয়ার করে বলুন। টোয়িং দ্য লাইন। আপনি রাজনীতি করছেন, আপনি বিজেপি। টোয়িং দ্য লাইন। যারা কেন কেউ বাইরে পোস্টিং হবে? কলকাতা পুলিশের লোক বাইরে যাবে কেন? আইদার এটা পলিসি হওয়া উচিত কি ওরা ইন্টারচেঞ্জেবল আছে। ওয়াই পিক অ্যান্ড চুজ? দেন ইটস এ পানিশমেন্ট। ইউ মেক ইট এ পলিসি, তাহলে কোনো অসুবিধা নেই। ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য পুলিশ সবচেয়ে বড় দায়িত্ব থাকে পুলিশের কাছে। সেই পুলিশ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেছে, সেই কন্ডাক্ট করিয়েছে, তার জন্য তাকে পানিশমেন্ট পেতে হয়েছে। ইন্টারপ্রিটেশন আছে এটা? না, আমার ইন্টারপ্রিটেশন নয়, আমি এটা জিজ্ঞেস করছি। আমি বলছি ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিয়েছে। 2019-এর ইলেকশনও খুব ফ্রি অ্যান্ড ফেয়ার হলো, 2021-এর ইলেকশনও খুব ফ্রি অ্যান্ড ফেয়ার হলো, 2024-এর ইলেকশনও ফ্রি অ্যান্ড ফেয়ার হলো। তাহলে যেই অফিসার ইলেকশন কমিশনের সঙ্গে কাজ করলো তারপরে ওদেরকে পানিশমেন্ট পোস্টিংয়ে যেতে হলো, আমাকেও কম্পালসারি ওয়েটিংয়ে থাকতে হলো, আমি কি বুঝবো? পলিটিক্যাল। এটা পলিটিক্যাল কি আপনি এক লাইনে নেই তো আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। লাইনটা কি? যে পলিটিক্যাল অব্লিগেশন মেনে চলতে হবে। হ্যাঁ, মানে তো আপনি মানেননি কেন? অসুবিধাটা কোথায় ছিল? তাহলে তো আপনিও তো প্রাইজ পোস্টিং পেতে তাহলে তো পারতেন। যদি সবই একরকমই হয়ে যায়, আপনার সব গাছের উপরে যদি একই ধরনের ফুল আসবে তাহলে কি আপনার ভালো লাগবে? ওটা সব ডিফারেন্ট গাছ, ডিফারেন্ট ফুল, এটাই নিয়ে তো আনন্দ আছে। আমার পলিসি আছে, অন্য লোকের নিজের পলিসি আছে, লিডারশিপ স্টাইল মধ্যেও তাই আছে। একজন লিডার একভাবে অপারেট করছে, কোনো যোগী মডেলও আছে যে পুরো ইন্ডিয়া অ্যাপ্রিসিয়েট করছে, কোনো একটা মডেল আছে যে পুরো ইন্ডিয়া কার্স করছে। তো মানে আপনার দীর্ঘদিন ধরেই এই জোড়া ফুলের থেকে পদ্ম ফুল বেশি পছন্দ ছিল? আমিও ফুলের পলিটিক্সের মধ্যে মানে যখন আমি সার্ভিসে ছিলাম আমার এটা কিছু নেই, আমার কাছে আমার কাজই সর্বোপরি ছিল। কিছুদিন আগে একজন হাইকোর্টের জাজ, কলকাতা হাইকোর্টের জাজ, তিনি উড়িষ্যা থেকে, তিনি যে তার যখন রিটায়ারমেন্ট হলেন তিনি ওখানে বললেন যে তিনি আবার গিয়ে আরএসএসে ব্যাক করবেন, আরএসএসের জন্য কাজ করবেন। তিনি আগেও করতেন এবং সেই নিয়ে
দেশ জুড়ে বিরোধীদের মধ্যে বিরোধীরা প্রচণ্ড সমালোচনা করলেন যে একজন সিটিং জাজ এবং দেশের বিচার ব্যবস্থাটা তারা বিজেপি নিয়ন্ত্রণ করে, বিজেপি আরএসএস নিয়ন্ত্রণ করে, এবং সিটিং জাজ সে যদিও রিটায়ারমেন্টের পরে তার ফেয়ারওয়েল স্পিচে সেরে বলেছেন যে আরএসএসে চলে যাচ্ছি। এইটা কিভাবে দেখেন? আপনিও তো রিটায়ার করলেন আর সঙ্গে সঙ্গে বিজেপি জয়েন করে, তাহলে আপনার বিরুদ্ধেও তো এই প্রশ্ন উঠতে পারে। আপনি যদিও বলছেন যে আপনি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিলেন না সিন্স ইউ ওয়্যার ইন দ্য জব, হ্যাঁ, আমি তো কোনো জায়গায় পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিলাম না। কিন্তু চাকরি ছেড়েই তো আপনি বিজেপি জয়েন করে গেলেন, মানে প্রকাশ্যে এলেন। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ওইখানে এতে বসে যখন হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন তখনও তার যোগাযোগ ছিল বিজেপির সঙ্গে, ছিল কি? আপনার ছিল কি? আমার আইডিয়া নেই। আপনার? আমি তো আপনাকে বলছি তো, আমার তো সকালের সঙ্গেই রিলেশন ভালো আছে, কাজের জন্য আমার রিলেশন আছে। আপনি রাজনীতিতে এসেছেন, কোনো আইডিয়াল আছে? মানে কাউকে দেখে আপনি নরেন্দ্র মোদীজি সব থেকে বড় আইডিয়াল আছেন আমাদের, যিনি যেভাবে এত নিরলসভাবে এত হার্ডওয়ার্ক করেন। তো ডেফিনেটলি মানে আমি একটা জিনিস তো বলতে পারবো যে নরেন্দ্র মোদীজির মতো মানে সারা দিন উনি আর যত শান্তভাবে উনি পুরো সব জিনিসগুলোকে হ্যান্ডেল করেন, আমি ওনার মতো ডেফিনেটলি হতে চাইব। আপনি বলছেন যে পুলিশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ওই লাইনে না চললে, পলিটিক্যাল লাইনে না চললে। তো একই অভিযোগ তো সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস করে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স। ওখানেও কি তাই চলে, মানে হচ্ছে? আমার মনে হয় না, বিকজ এত সেই ধরনের জিনিসটা এত বড় বড় অর্গানাইজেশন মধ্যে আমার মনে হয় না কি এরকম কিছু আছে। কারণ এইসব তো সব কেসেসগুলো মোস্টলি মনিটর হয়, কোর্ট থেকেও অনেকটা যে সময় মনিটর হয়ে যায়। তো সেরকম কোনো নিয়ন্ত্রণ কোনো জিনিসের উপরে আছে আমার মনে হয় না। কিন্তু এই তো অভিযোগ করে যে ইলেকশন এলেই ইডি অনেকটা তৎপর হয়ে যায়, ইডি তৎপর হয়ে যায়, সিবিআই এরকম লাগতে পারে কিছু কিছু লোকের, বিকজ ইনভেস্টিগেশন তো একটা বড় প্রসেস আছে। কোনটা জিনিস কবে উঠবে না উঠবে এটা তো এজেন্সিকে তো ফ্রি হ্যান্ড দেওয়াই আছে, ওরা কাজ করবে। একদম শেষের দিকে চলে এসেছি। রাজনৈতিক জীবন কিভাবে চলছে? সকাল থেকে রুটিন, দিন রাত তো ঠিক নেই, কীভাবে ম্যানেজ করছেন? যদিও পুলিশ থাকলে একটা অন্যরকম একটা লাইফস্টাইল, কিন্তু এখন তো একদম অন্যরকম, এবং হঠাৎ করে একটা এমন সময় এসে রিটায়ারমেন্টের পরে এই লাইফে আসাটা। নেই, এটা মানে আমি এটা দেখি রিয়েলি এটা কিভাবে সকাল থেকে সকালে 7টা, 7:30, 7:30 থেকে রাত্রে 12টা অবধি বাইরে থাকা, কন্টিনিউয়াসলি লোকজনের মধ্যে থাকা এবং কাজ করা, এটা আমার কাছেও একটা খুব আলাদা ধরনের এক্সপিরিয়েন্স আছে। এবং এটা আমি বলতে পারি কি আমি এটাকে খুব এনজয় করছি, কারণ ওই যে এনার্জি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মানে ওদের সঙ্গে কথা বলে যে ফিলিং আসছে কি আমরা রিয়েলি কিছু করার পজিশন থাকবে আমাদের মানুষের জন্যে, এবং ওরা ওদের দুঃখ দর্দ এটা সব বুঝে, মানে ওদের কত এক্সপেকটেশন আছে আমার উপরে, এটা দেখে কিন্তু আরও মানে আমার মনে এটা হয় কি আমাকে আরও ওদের কাছে যেতে হবে, যেন আমি আরও ওদের সেবার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। পুলিশের চাকরির মধ্যে একটা ডিসিপ্লিন লাইফ ছিল, তো ওই জিনিসটা আমাদের ছিল, প্লাস আমার খাওয়া দাওয়াতে আমি খুব ডিসিপ্লিনড আছি, আমার রেগুলার রুটিন, মেডিটেশন, এক্সারসাইজ, এটাতে আমি খুব ডিসিপ্লিনড আছি। তো ওটাতে আমার এটা সাহায্য হয়েছে কি আজকে আমি 20 থেকে 25 কিলোমিটার ডেলি ওয়াকও করছি, তো আমার খুব এটা ফিলিং হয় না কি কিছু বেশি হয়েছে না কম হয়েছে। তো ফিটনেস ওর জন্যে আমাকে খুব সাপোর্ট করছে। পার্টি থেকে কোনো গাইডলাইন আছে কি করতে হবে, কি বলতে হবে, কোথায় যেতে হবে? ওটা তো দেখুন বিজেপি একটা মানে বিশ্বের সবথেকে বড় পলিটিক্যাল পার্টি আছে এবং খুব সিস্টেমেটিক পলিটিক্যাল পার্টি আছে এবং অনেক ভালো ভালো মানে পদ্ধতিতে যেটা হয় কি কীভাবে মানুষের সেবার মধ্যে নিজেকে লাগাতে হবে। তো আমার কাছে তো এখন এটাই আছে কি মানুষের কাছে পৌঁছে গিয়ে ওদের জিনিসটা বুঝতে হবে, আমি ওটাই সকাল থেকে বিকাল করছি। স্যার আপনি তো বেসিক্যালি অরিজিন রাজস্থানের, সেখান থেকে আপনি 90 সালে আপনি আইপিএস হলেন, 91 থেকে ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে অফিসার এবং এখানেই রয়েছেন। আমি শুনছিলাম যে আপনার বোধহয় ফোরফাদার্সরা বেঙ্গলেরই অরিজিন। তো এখান থেকে কবে ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, কোথায় গেলেন,
কিভাবে, এবং আপনার বাবা ফ্রিডম ফাইটার ছিলেন? মানে আমাদের যেটা আদি জেনারেশন আমাদের যেটা মাইগ্রেট করেছে এখান থেকে গোড় প্রদেশ থেকে হরিয়ানা, গুড়গাঁওকে আগে গুড়গাঁও বলা হতো, তারপরে ওখান থেকে রাজস্থান, হরিয়ানা ডিফারেন্ট এরিয়াতে ওরা মাইগ্রেট করলো। তারপরে আমার ফ্যামিলিতে মানে 3-4 জেনারেশন আগে থেকেই, যেটা আমাদের নলেজ এখন অ্যাভেলেবেল ইনফরমেশন আছে, বাকিদের তো ইনফরমেশন আমাদের নেই, কিন্তু ওরা পশ্চিমবঙ্গেই থাকতো, কলকাতাতে। আমার বাবা এখানে যখন ছিলেন ছোটোবেলাতে, তখন চুয়াডাঙ্গাতে এসব জায়গায় উনি অ্যারেস্ট হয়েছিলেন। তারপরে ওনাকে রাজস্থান পাঠিয়ে দেওয়া হলো যে তুমি এখানে থাকবে না। ওখানেও উনি ফ্রিডম ফাইট মানে ফ্রিডম স্ট্রাগলের মধ্যে যোগদান দিলেন এবং ওনাকে তাম্রপত্র দেওয়া হলো। আমার মানে মা এখন পেনশন পাচ্ছে স্বতন্ত্র সেনানী ওয়াইফ হওয়ার জন্যে। তো আমার বাবাকে আমি হারিয়ে দিয়েছি 2001 সালে, কিন্তু মা ওই পেনশনটা পাচ্ছে। তো এটা আমাদের কাছে খুব বড় সম্মানের জায়গা আমরা রয়েছি। তো আমাদের ওল্ড কানেকশান কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আছে। স্যার, আপনি পিএইচডি করেছেন, আপনি এমবিএ করেছেন, তাহলে পুলিশ সার্ভিস কেন? দেখুন, এটা সেই সময় গভর্নমেন্ট সার্ভিস খুব, সিভিল সার্ভিসেস যেটা ছিল ওটা আমাদের মানে প্রত্যেক সময় কীভাবে ইভলভ করে, যেটা আগেও আপনাকে বললাম। 90s মধ্যে সিলেকশন মানে 89 এক্সাম মানে তখন মন্ডল কমিশন আর এইসব চলছিল। তো তখন সিভিল সার্ভিসেস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তো আমি তখন অবধি আমার পিএইচডি, এমকম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পার্ট অফ পোস্ট অ্যাকাউন্ট্যান্ট এইসব করে নিয়েছিলাম। তো তখন আমি মানে যখনই আমার সিলেকশন হলো ফার্স্ট অ্যাটেম্প্ট, মানে যখনই আমার ফার্স্ট টাইম আমি সিলেক্ট হলাম, তো তখনই মানে আমি আইপিএস পেলাম। তো আমি ওই বছরই জয়েন করে গেলাম। আমারও খুব বেশি আইডিয়া সার্ভিসেস নিয়ে সব সেই সময় ছিল না, বিকজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু গাইড। তো আমি ফার্স্ট সিভিল সার্ভেন্ট ইন মাই ফ্যামিলি। আমাকেও কেউ সেরকম গাইড করার কোনো লোক ছিল না কি কী জিনিস করতে হবে না করতে হবে। আমি জয়েন করলাম, বাট মানে এট দি এন্ড অফ দ্য ডে আমার এটাই মনে হয় কি এটা খুব ভালো ডিসিশন হলো। পুলিশ সার্ভিস খুব ভালোই সার্ভিস, আমি অনেক কিছু শিখলাম। আর প্লাস আমি যে আরও অপরচুনিটি পেলাম পাওয়ার সেক্টরে কাজ করা, আরবান ডেভেলপমেন্টে কাজ করা, রেলওয়েতে কাজ করা, কালচারে কাজ করা, এইসব জায়গায় কাজ করার পরে মানে ইন্ডাস্ট্রিজদের জন্যও কিছু কিছু কাজ করা, প্লাস এনভায়রনমেন্টে কাজ করা, কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা এবং মাস এডুকেশনে কাজ করা। তো এটা খুব ডিফারেন্ট ধরনের এক্সপিরিয়েন্স আদার দেন পুলিশও আমার হলো। তো এটা আমি মানে খুব নিজেকে খুব ভাগ্যশালী মনে করি এটা নিয়ে। একদম শেষ প্রশ্ন, আপনি 3জন মুখ্যমন্ত্রীর সাথে কাজ করেছেন, কাকে আপনি কোথায় রাখবেন? 1, 2, 3 যদি বলা হয়। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়। নেই, প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল আছে। আমি 1, 2, 3 করবো না, বিকজ ওটা করা উচিত না। বাট ডেফিনেটলি প্রত্যেকের নিজের নিজের স্টাইল আছে। রাজ্যের মানুষের জন্যে প্রত্যেক লোকই হয়তো কিছু কিছু করার চেষ্টা করেছে। তো আমি কোনো গ্রেডিং সিস্টেমের মধ্যে যেতে চাই না। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। तुमसे कहने वाली और भी हैं प्यारी बातें, तुमसे कहने वाली और भी हैं प्यारी बातें, सामने सबके बोलो कैसे कह दूं सारी बातें, आज मगर बस इतना ही करना है इकरार, तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार।